নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময় এ। আজকে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে ষষ্ঠ দফার নির্বাচন হলো। তো এই নির্বাচন নিয়ে ছোট্ট করে কিছু বলতে চাচ্ছি। এই নির্বাচনে এইবার 2024-এর যে নির্বাচনে যে এর পূর্ববর্তী 5টি পর্ব হয়েছিল, চতুর্থ পর্ব পর্যন্ত ভোটদান মোটামুটি ছিল। মানে তৃণমূল বহরমপুরে একটু চেষ্টা করলেও খুব একটা দাঁত ফোটাতে পারেনি। তো যাই হোক, শুরুটা হয় পঞ্চম দফায়, যেখানে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের ক্যান্ডিডেট দিলীপ ঘোষের কনভয়ের সামনে তৃণমূলের গুন্সরা দাঁড়িয়ে গিয়ে তাকে যেতে বাধা দান করেছিল। কিন্তু ষষ্ঠ দফায় এটি এক অন্য চরম পর্যায়ে চলে আসে। আজকে দেখা গেছে যেরকম হিরণকে প্রথমে চেষ্টা করলো পুলিশ আটকানোর জন্য তার কনভয়, তারপরে হিরণকে গ্রামবাসীর কথা বলে বস্তুত তৃণমূলের গুন্স তারা হিরণকে আটকালো এবং তাকে পরবর্তীতে অনেক কষ্ট করে এই গুন্সরা এরা ইট বৃষ্টি করে এবং পরবর্তীতে অনেক কষ্ট করে সিআরপিএফ হিরণের যারা নিরাপত্তা রক্ষী আছে তারা হিরণকে পরবর্তীতে ওখান থেকে বের করে নিয়ে আসে, অন্য রুট দিয়ে যায়। তারপরে আমরা দেখলাম মেদিনীপুরে, এটি হয়েছে ঘাটালে, এবং ঘাটালে দেব যে কি বড় মাপের খেলোয়াড় বোঝা গেল। একদম গরু চুরির টাকা শুধু সে নেয়নি, সে যে ভোট লুণ্ঠনও করে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেল। এবং যেটি আর একটু বলবো যে দেবের কীর্তি, যেটি দুদিন আগে 23শে মে শুভেন্দু অধিকারী একেবারে দেবের আইসিআইসি ব্যাংকের স্টেটমেন্ট সহকারে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে দেব গরু চুরির টাকা দেবের অ্যাকাউন্টে এসছে, এবং দেব সেটা স্বীকারও করে নিয়েছে যে তিনি বলেছেন যে তো কি বলেছেন দেব একটু শুনে নিন, তারপরে আসছি। 3 মাস ধরে ওনারা চেষ্টা করে গেছেন দেবকে কীভাবে হারানো যায়। কখনো ওনাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী সন্ত্রাসবাদী, কখনো বলা হয়েছে আমি চাকরি চুরির টাকা নিয়েছি। এবং কালকে যেভাবে গরু চুরি নিয়ে যেই তদন্ত, যেই হয় না সাপেক্ষ যেই ডকুমেন্টসগুলো যেটা ইডিসিবিআইয়ের কাছে থাকা উচিত, সেটা শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করছে, সেটাই মানে আশ্চর্য। এটাই বোঝা যাচ্ছে কি ইডিসিবিআই সমস্ত ডকুমেন্ট, পুরো ফাইলটা আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে, কারণ ওর মধ্যে পেজ নাম্বার লেখা আছে, 31 নম্বর পেজ বা 12 নম্বর পেজ। এটা দুঃখজনক। ইডি ডকুমেন্ট তার কাছে কী করে এলো, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে এই প্রশ্নটা জবাব দিন, যে এই তথ্যগুলো আপনি কী করে পেলেন। মানে আপনি তো যে কোনো লোক নয়, আপনি তো লিডার অফ অপোজিশন, মানে যেটা বাংলা ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ বিজেপি। তার মানে ইডি এবং সিবিআই এর ডাইরেক্ট লিঙ্ক আছে আপনার কাছে, পুরো ফাইলটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দেবকে কিভাবে হারানো হয়। তো বন্ধুরা শুনলেন, দেব অ্যাকসেপ্ট করে নিলেন এবং বললেন যে কি করে এই সমস্ত ডকুমেন্ট সিবিআই ইডির কাছ থেকে শুভেন্দু অধিকারীর কাছে এলো। দেব যে চোর বা চুরির টাকা যে দেবের কাছে এসছে সেটি তিনি স্বীকার করে নিলেন। তো সেই দেব আজকে সুকৌশলে কোনো কিছু কমতি রাখেনি যাতে হিরণের পক্ষে ভোট না পড়ে, সেই জন্য সে চেষ্টা চালিয়ে গেছেন। এবং এই যে এই সমস্ত লোকজন হিরণের কনভয়ের সামনে দাঁড়িয়ে গেলেন এবং হিরণের কনভয়কে যেতে দিল না, তার কারণই হচ্ছে কিন্তু দেব। তাছাড়া অগ্নিমিত্রা ফলও বিভিন্ন জায়গায় তাকে বাধা পেতে হয়েছে। তাতে সব থেকে খুব খারাপ লাগলো যে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন হাইকোর্টের জাজ অভিজিৎ গাঙ্গুলিকে টিএমসি গুন্ডরা স্লোগান দিল। কি স্লোগান দিল? অভিষেক গাঙ্গুলি চোর, চাকরি চুরি করেছে। ভাবা যায়?
যেই ব্যক্তিটি এই এসএসসি প্রাইমারি চাকরি বিক্রিকে আটকে ছিলেন প্রথম, আজকে তাকে শুনতে হচ্ছে চাকরি চোর। তো শুনে নিন আজকে অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলি ভোটের সময় তাদের মুখ থেকে কি দুর্বিষহ অভিজ্ঞতা এবং তারা কিভাবে এটিকে রোধ করলেন। তারপরে আবার আসছে। देखिए चलो दिखता है। आप क्यों सेंट्रल पुलिस आप क्यों वेस्ट बंगाल पुलिस को अंदर आने क्यों दे रहे? बंगाल का पुलिस अंदर क्यों रहेगा? बंगाल का पुलिस अंदर क्यों रहेगा? हमारे पोलिंग एजेंट को बाहर कर दे रहे, आप लोग नहीं देख रहे क्या? हाँ, आप लोग नहीं देख रहे? आप लोग क्या कर रहे फिर? কোথায় পুলিশ এজেন্ট? পুলিশ এজেন্ট কোথায় গেল? দেখছেন না? কি? বলে গেছে না একটু পরে আসছে। क्या কিছু করবে না? কোনো ভয় কিছু নেই। বেঙ্গল পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখছেন না কি করছে? বেঙ্গল পুলিশ আপনি এখানে কি করছে? বললাম তো সাবধান হয়ে যান, একদম সাবধান হয়ে যান। বললাম তো বেঙ্গল পুলিশ এখানে দাঁড়িয়ে কি করছে? ভোট করাচ্ছে। आप लोग को मालूम है कि बंगाल पुलिस अंदर नहीं जाएगा? ये दरवाजे के पास वो खड़ा क्यों था? क्यों दरवाजे के पास खड़ा है? आप लोग क्यों नहीं देख रहे? ये आप लोग की जिम्मेदारी है। हम भाजपा का प्रार्थी है, अब ऐसा नहीं कर सकते। आप लोग के भी हम वार्निंग देते। কোথায় মেরেছে আপনাকে? ওই পারমানি স্কুলে কারা মেরেছে? কারা মেরেছে? আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। যারা মারলো নাম কি তাদের? ওই মুসিয়ার বলে একটা ছেলে আর মেহবুব বলে একটা ছেলে, তৃণমূল বলছে ধাক্কা মেরে বের করে দুষ্কৃতি, আমাকে বলছে দুষ্কৃতি। আপনি কোথায় গিয়েছিলেন? বিজেপির পোলিং এজেন্ট বসবো। আচ্ছা কার্ড অবস্থা দিচ্ছে না। এই ভোরের বেলায় আমরা এসেছিলাম 5টার দিকে সকালবেলায়, ওদেরকে তুলে নিয়ে চলে গেছে। 3 জনকে তুলে নিয়ে চলে গেছে, ওদেরকে এখনো পাওয়া যাচ্ছে না। এই টিএনসি বাহিনী যারা ছিল এখানে তারা তুলে নিয়ে গেছে। তারপর টিএনসি বাহিনী তুলে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না তাদেরকে। অন্য এজেন্ট বসালেন? অন্য এজেন্ট আমাদের প্রার্থী এসছেন, আমাদের প্রার্থীর সঙ্গে আমাদের কর্মীরা এসে একজন এজেন্টকে আমরা বসিয়েছি, আমাদের রাখতে পারবো সেটা বলতে পারছি না। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি নয়। সকালবেলা থেকে আরপিএফ এর মুভমেন্ট তেমন দেখা যায়নি, এখন শোনা যাচ্ছে চতুর্দিকে আরপিএফ ছড়িয়ে পড়েছে। আমি আশা করছি আরপিএফ উপযুক্ত কাজটা করবে। 2-3টে অভিযোগ এসেছিল যে কেন্দ্রীয় বাহিনী এখনো দেখা যাচ্ছে না, হলদিয়া থেকে এসেছিল, আমি অবজারভারদের বলেছিলাম, তারা তখনই স্টেপ নিয়েছে। এখন তো কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, এবার তাদের ভূমিকাটা আমি লক্ষ্য করবো এবং তারা তুলে দিচ্ছে কিনা। তবে বুথের ভেতরে কোনো গণ্ডগোল, যে 5টা বুথে আমি গেলাম, ওদিকে 3টে, এখানে 2টো, এখানে 1টা, 4টে বুথে গেলাম, সেখানে কিন্তু কোনো গন্ডগোল নেই। গভীর রাতে নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস করেছে,
3-4 হাজার পুলিশ একাধিক গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঢুকেছিল, সোনাচূড়া থেকে তারা শুরু করে, এবং সে ব্যাপারে আমরা পুলিশ অবজারভারের কাছে জানাই, এবং তার অনেক পরে সেই অত্যাচার খানিকটা বন্ধ হলেও শেষ পর্যন্ত কী হয়েছে আমি এখনও জানি না। তো এই যে পুলিশি সন্ত্রাস চলেছে সারা রাত, তাতে আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা পার্টিকর্মী তারা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে গিয়ে লুকিয়েছিলেন পুলিশি অত্যাচার। তো এটা আমি অন্য জায়গায় জানিয়েছি, এখানে জানানোর। নন্দীগ্রামে কারণ শুভেন্দু নন্দীগ্রামে ওই মমতা ব্যানার্জির কি একটা নাম, তাকে হারিয়েছে। পুলিশকে দালাল বানিয়ে ওই গুন্ডামি উর্দিপড়া গুন্ডা, অনেকদিন আগে ওই বলে গেছেন একটা বইতে, উইদা পিপুলে, ওই আমাদের ননিপাল কিওয়ালা গুন্ডা, উর্দিপড়া গুন্ডা, তারা সন্ত্রাস চালিয়েছে। ময়নাতেও একই রকম হতো গতকাল। হ্যাঁ, গতকাল হয়েছিল, একটি ছেলেকে মেরে পা ভেঙে দিয়েছে, আমি জানি, তাকে আমি দেখেছি হসপিটালে। তো এখন দেখি আর কি সন্ত্রাস। স্যার, আপনি কি আশঙ্কা করছেন আজকে মানে যেভাবে ছড়িয়েছে কি কারণ আজকে আপনি সেরকম? আমি আশঙ্কা করছি। তো বন্ধুরা, শুনলেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের মুখ থেকে বা অগ্নিমিত্রা পলের মুখ থেকে ভিজুয়াল দেখলে কি ঘটেছিল। সত্যি কথা বলতে কি, মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসির দেওয়ালে পেট থেকে গেছে। তারা বিহাইন্ড দ্য সিন ঘটনাটি পড়তে পেরেছেন কি হতে চলেছে। এবারের আর একটি মাত্র দফা আছে, 6 দফার পরে এইটুকু একটা জিনিস বলতে যাচ্ছি, মমতার সব জায়গা থেকেই ডেফিনেটলি খোঁজখবর নিয়েছেন, তার ইন্টেলিজেন্স। একটা দিক শিওর, মমতার বা টিএমসি সিট অনেক কমে যাচ্ছে, এবং মমতার দুটো জিনিস, এক হচ্ছে তার যে 30% যে কংক্রিট মুসলিম ভোট, মাইনরিটি ভোটটা ছিল, যেই কারণে মমতাকে যখন তখন হিজাব করে রোজা 5 বার খেয়ে রোজা রাখার নাটক করা, বা ঈদের নামাজে রেড রোডে ঈদের নামাজে গিয়ে মাথায় ফেটকি দিয়ে ঈদের নামাজ পড়া, সবই করেছেন। কিন্তু তিনি কোথায় যেন এবার বুঝে গেছেন যে সেই 30% মমতার যে ভোট ব্যাংক, মমতার যাদেরকে তার দুধেল গাই বলেছে, সেই দুধেল গাইরা কিন্তু এইবার তার সাথে থাকছেন না। তার জন্যই মমতা লাস্ট প্রায় 1 সপ্তাহ ধরে অন্য পন্থা, এবং সেই সাথে যে হিন্দু ভোটের একটা বিশাল পোলারাইজেশন হচ্ছে বিজেপির ফলে, তো সেই কারণেই যেটি করছে, হিন্দু মংদের ভারত সেবাশ্রমের সঙ্গের সাধু সন্তদেরকে গালাগালি করছে, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন টেম্পলকে নিয়ে সব উল্টোপাল্টা কথা বলছে মমতা ব্যানার্জি। তো যাই হোক, গতকাল ভোটের ঠিক আগের দিন রাত্রেবেলা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নেতৃত্বে বাগবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সমস্ত দল মত নির্বিশেষে বিভিন্ন হিন্দু অর্গানাইজেশনের সাধু সন্তদের একত্রিত হয়ে, এবং রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন, আদ্যাপীঠ, বিভিন্ন অর্গানাইজেশন, রিলিজিয়াস অর্গানাইজেশনের সাধু সন্ত এবং এই সমস্ত অর্গানাইজেশনের সাপোর্টাররা একটি মিছিল, প্রতিবাদ সমাবেশ বা মিছিল করে, এবং সেই মিছিল থেকে তারা দীপ্ত কণ্ঠে এর প্রতিবাদ এবং মমতার কাছ থেকে
শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করেন। তো ছোট্ট করে দেখে নিন কালকের এই সাধু সন্তদের একত্রিতভাবে প্রতিবাদ। যে এই বাংলাতে সাধু সন্তদেরকে হঠাৎ মাঠে নামতে হলো কেন? মাঠে নামতে হলো এই কারণে যে আমাদের সমস্ত সাধু সজ্জনরা ভিন্নম্রভাবে সমস্ত পশ্চিমবাংলায় নয় সমস্ত ভারতবর্ষের সংবিধানের প্রশাসনের কাজে প্রার্থনা যাতে ভারতবর্ষে হিন্দু সংস্কৃতি এবং সাধু সাধু সম্মান রক্ষা হয় তার জন্য সাধুরা মাঠে নেমেছেন। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ রয়েছেন। এই গরমের মধ্যে কেন চলে এসছেন? আমি ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিতা এবং আমার পুরো ফ্যামিলি, আমি একজন বাই প্রফেশন অ্যাডভোকেট। কোথা থেকে এসছেন? আমি এসেছি মহেশতলা থেকে এবং বালিগঞ্জ থেকে আমি দীক্ষা নিয়েছি স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের কাছ থেকে। কিন্তু এই অপমান, মাননীয়ার যে এই অপমান, আমাদের ভারত সেবাশ্রম সংঘ আমাদের আবেগ, সেখানের মহারাজকে এরকম অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ আমরা চাই এবং আমরা চাই যাতে ক্ষমা চান। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্ষমা চান, এই কথাটা বলছেন। আপনারা কি চান? একদম একই কথা, সঠিক কথা বলেছেন উনি। ভারত সেবাশ্রম সংঘ তথা রামকৃষ্ণ মিশন এবং ইসকন সম্বন্ধে উনি যেসব অভসভ্য অভদ্র কথা ব্যবহার করেছেন তার ধিক্কার প্রতিবাদ। সেই জন্য আজকে সাধু সমাজ এটা আমাদের আবেগ, আমাদের হিন্দুদের আবেগ এবং ভারত সেবাশ্রম সংঘ আমাদেরও সইমান আছে, এটা সইমান যাত্রা। মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীকান্তপুর হিন্দু মিলন মন্দির থেকে এসেছি। কোনো কথা নয়, আমাদের কার্তিক মহারাজ অপমানের প্রতিবাদ, আমাদের ভগবান সব সহ্য করবেন প্রতিবাদ চাইছি, অবশ্যই চাই। এই মুখ্যমন্ত্রী রাজনীতির নামে দেশ বিরোধী জেহাদি আতঙ্কবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। আমি একদিকে আমি রয়েছি, অন্যদিকে রয়েছে ভাস্কর আমার অপর প্রতিনিধি, অন্যদিকে রয়েছে ভাস্কর। তোমার ওখানে চিত্রটা কি? এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এটা ভারত সেবাশ্রম সংঘের যারা দীক্ষিত তারা বলছেন। তোমার ওখানকার চিত্রটা দেখাও। আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভাস্করের। আমি রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, সেই একই প্রশ্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে শঙ্খনাদ দিয়ে যুদ্ধ ঘোষণা হয়, সেই শঙ্খনাদ করছেন যে সন্ন্যাসী, যে তার সেই শঙ্খনাদ শুনে নেব। যে পাঞ্চজন্য দিয়ে যে যুদ্ধ ঘোষণা হয়, সেই যুদ্ধ ঘোষণার জন্য আজকে সাধুরা পথে নেমেছেন এবং তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তাদের সাথে কথা বলবো। মহারাজ, আজকে আপনাদের পথে নামতে হয়েছে, আপনাদের কি, কোথায় এত আঘাত? সনাতনের রক্ষা, সন্ত মহাত্মাদের সম্মান রক্ষার জন্য এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আজকে সাধু সন্ত মহাত্মাদেরকে আশ্রম মঠ মিশন ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। আমরা এখানেই থেমে নেই। এই জানি এই আক্রমণ যে শুরু হয়েছে এটা একটা ব্যক্তি, কোনো সাংবিধানিক পদাধিকারীর, মুখ্যমন্ত্রীর আক্রমণ না, এর পিছনে বিরাট এক আন্তর্জাতিক ফান্ডও কাজ করছে। সুতরাং আমরা এর শেষ দেখতে চাইছি। আপনার সঙ্গে কথা বলার পাশাপাশি এই যে শঙ্খনাদ দিয়ে যুদ্ধ ঘোষণা হয়, আজকে সেই শঙ্খনাদ দিয়ে আপনারা পথে নামবেন। এই শঙ্খ বাজিয়ে আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের ভাবমুখীরা জমানো হয় এবং সনাতনী হিন্দুরা যে ঘুমিয়ে রয়েছে তারা যদি একটু জেগে ওঠে, এই জন্যই শঙ্খনাদটা দেওয়া হচ্ছে। এই যে পঞ্চশঙ্খ, এটা বাজিয়ে আমরা চেষ্টা করব যে হিন্দুরা যারা ঘুমিয়ে রয়েছে তোমরা একটু জেগে ওঠো। এতক্ষণ ধরে গোটা এই নিবেদিতা উদ্যান জুড়ে রামকৃষ্ণ, আমি তোমার কাছে ময়ূক রয়েছে আরেকটি প্রান্তে, আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর এবং ময়ূক। রামকৃষ্ণ, আমি তোমার কাছে আসবো, কিন্তু এখানকারও বহু মানুষ রয়েছে। যোগী জিন্দাবাদ, বাংলায় যোগী জিন্দাবাদ। দেখুন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেভাবে হিন্দু ধর্মের উপরে আঘাত করছেন, আমাদের কার্তিক মহারাজের উপরে যেভাবে উনি নোংরা আক্রমণ করছেন খালি কিছু সংখ্যক ভোট পাওয়ার জন্য, এটা ওনার রাজনীতির একটা অঙ্গ। উনি 33% ভোটটাকে পেতে চায়, আর এই হিন্দু ধর্ম, সনাতনী ধর্মের উপরে মুখ্যমন্ত্রী অপমান করছেন, হিন্দু ধর্ম করছেন। ওনাকে কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ওনাকে। মুখ্যমন্ত্রী এক্ষুনি পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রী আমি একবার আরো বহু মানুষ এই মুহূর্তে রয়েছে।
উনাকে ক্ষমা চাইতে হবে। কাকে? মমতা ব্যানার্জি। কেন? যে সনাতন ধর্মকে উনি অপমান করেছে এবং সাধু সন্ন্যাসীদের উনি অপমান করেছে। রাবণ সীতার গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছিল, আর এই মমতা ব্যানার্জি সাধু সন্ন্যাসীদের গায়ে হাত দিয়ে অপমান করেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা ট্যাংরা থেকে এসেছি। ট্যাংরা থেকে? কেন ট্যাংরা থেকে কেন এলেন আজ? ট্যাংরা থেকে যে মমতা ব্যানার্জির ঘৃণিত যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদে আমরা মিছিল করছি। উনি সাধুরা কি কয় উনি জানেন, কোথায় কি সাধুরা, কোন সাধু কোথায় কি করছে করছে, কিন্তু ওনার ক্যাবিনেটের পাশের ঘরে বসে টাকা চুরি করে অবাক অবাক টাকা। এবং আমি একবার দেখাবো বরণ করে নেওয়া হচ্ছে এখানে যারা সাধু সন্তরা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে যারা সাধু সন্তরা রয়েছেন তাদেরকে। আপনারা কেন বরণ করছেন মা? আমি ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সঙ্গে রাবণ যেমন নিজের মৃত্যুবান নিজে বরণ করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুবান নিজেই বরণ করে। আমি একদিকে এই চিত্র, বলছি আমাদের পাশে মঠ আছে, রামকৃষ্ণ মঠ, ওখান থেকেও মানুষজন এসছেন না ওইখান থেকে সাধুরা বেরোচ্ছে। এবং এর পাশাপাশি আমি আরেকবার ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করব। দেবজিৎ সরকার এই মুহূর্তে, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ সরকার, এখানে আপনারা সলিডারিটি জানাতে কেন এলেন? এই মিছিলের কি প্রয়োজন ছিল? সারা ভারতবর্ষে যেরকম ধরনের জিনিসপত্র চলছে, এটা সব কিছুকে ছাপিয়ে গেছে। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সাধু সন্তের উপর আক্রমণ, এবং সেটা চলেই চলেছে। এর একটা প্রতিবাদ হওয়া দরকার। কেননা যদি 10%ও যার যেসব গুরুদেবের ওপরে বা আশ্রমের ওপরে এই ধরনের মন্তব্য হয়েছে, তার 10%ও যদি জাগেন, তাহলে দুনিয়া উল্টে যাবে। বাকি তো দেখেন কিসের জবাব চান? মুখ্যমন্ত্রী যে আমাদের কার্তিক মহারাজ অপমান করে, তার অপমানের জবাব চাই। অবিলম্বে প্রথম মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে যে ধরনের কুরুচিত মন্তব্য করেছে, হ্যাঁ, তার জন্য কার্তিক মহারাজকে এবং সমস্ত ক্ষমা চাইতে হবে। এবং আমাদের এই মুহূর্তে হিন্দু সংগতির সভাপতি শান্তনু সিনহা রয়েছেন। শান্তনুবাবু, এইটার কি প্রয়োজন ছিল, এই মিছিল, এই প্রতিবাদ? এর থেকে আরো বড় প্রয়োজন, পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালি যতদিন কমিউনাল না হবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। পশ্চিমবাংলার প্রত্যেক বাঙালি হিন্দুকে কমিউনাল হতে হবে। আমরা হিন্দু সংগঠন সেটাই চাই। কমিউনাল বাঙালি না হলে কমিউনালিজমের সঙ্গে লড়াই করা। কিন্তু সাম্প্রদায়িক শব্দটা তো ঠিক নয়। সাম্প্রদায়িক হতে চাই এবং প্রত্যেক বাঙালিকে সাম্প্রদায়িক হতে হবে। সাম্প্রদায়িক না হলে পশ্চিমবাংলার হিন্দু বাঁচবে না, বাঙালি হিন্দু বাঁচবে না। তো বন্ধুরা দেখলেন কিভাবে এই গরমে 45 ডিগ্রি সেন্টিগ্রেড গরমে কলকাতায় এবং বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল। দেখুন, সাধু সন্তদের অপমান সহ্য করার এবং মমতা যেভাবে তাদের অ্যাটাক করেছে কোনো কারণ ছাড়া, জাস্ট ভোট বৈতরণী পেরোনোর জন্য, তা সত্যি এক কথায় ঘৃণ্য। এবং মমতা এই ঘৃণ্য কাজটি করেছে। আমি জানি না এর কতটা প্রভাব এই ইলেকশনে পড়বে এবার, বাট ডেফিনেটলি এটুকু আমি বলতে পারি, কালকের যে মহারাজদের যে মিছিল, যে মানববন্ধন, এখান থেকে আমি একটি কথাই বলতে পারি যে দিস ইজ দ্য বিগিনিং অফ মমতার পতন। এর শুরুটা কিন্তু কাল থেকে গতকাল 24শে মে 2024 থেকে শুরু হয়ে গেল। মমতা হ্যাজ টু স্টার্ট কাউন্টডাউন। তার ক্ষমতার, তার রাজপ্রাসাদের পতন হতে চলছে, তার রাজ্যের পতন হতে চলছে। এবং মমতা সময় বেশি দূর নেই যে বিলীন হয়ে যাবে বেঙ্গল থেকে। মমতা বা টিএমসি পার্টি বলে যে কিছু ছিল, সেটি খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে। যাক, আর একটি ফেজ আছে ইলেকশনের,
চাইব এই সাধু সন্তদের অপমানের যোগ্য জবাব সনাতনীরা দিবে, সনাতনী বাঙালিরা দিবে। তারা মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে একত্রিত হয়ে মমতার বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে, নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কারণ এবারের যুদ্ধ, এবারের ক্ষমতা পরিবর্তন অবশ্যই দরকার। যদি এটা ওয়েস্ট বেঙ্গলের রাজপথ পরিবর্তন হবে, কারণ এটি সেন্টারের ইলেকশন, তবে আমাদের উচিত একত্রিতভাবে বাংলার সনাতনীরা একত্রিত হয়ে যেন মমতারূপী এক স্বৈরাচারী শাসকের পতনের সূত্রপাত যেন করে এবং নরেন্দ্র মোদীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলার থেকে বিপুল পরিমাণ আসন যাতে আমরা উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আবারও বলছি, আজ সময় এসেছে সমস্ত বাঙালি সনাতনীদের একত্রিত হয়ে মমতার বিরুদ্ধে ভোট দান করা এবং সপ্তম দফায় লাস্ট চান্স কলকাতা এবং তার সারাউন্ডিংসের 9টি কেন্দ্রে থেকে হবে। আমি চাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল হিন্দুরা একত্রিত হয়ে মমতার বিরুদ্ধে রুখে দাঁড়াক এবং তাদের যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, গণতন্ত্রের যে ভোটদান সেটি করে এবং যোগ্য নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।